কণ্ঠে তোলা কথার পরিসমাপ্তি ঘটিয়েই আরুষকে টেনে নিয়ে ঘরের বাইরে বেরিয়ে যেতে উদ্যত হলো তুর্য। আর আরুষ বেচারার মাথা বোধা ঘুরছে এই মুহূর্তে। এ কোন তুর্যকে দেখছে সে? একটু আগে যে লোক আরুষের সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী হয়ে ধরা দিল, এখন সে সবচেয়ে বড় শত্রুর ভূমিকা পালন করছে। এই ছিল এই লোকের পেটে পেটে। এর জন্য বোধ হয় এত তাড়াহুড়া করে তুর্য তাদের বিয়েটা দিয়েছিল। অথচ আরুষ ভেবেছিল তুর্য ভালো হয়ে গেছে। এই পৃথিবীতে তুর্য ব্যতীত উত্তম পুরুষ আর কেউ নেই। আরুষের হৃদয় কেঁদে উঠল, তীব্র ব্যথা নিয়ে গেয়ে উঠল। সম্পর্ক বদলে গেল একটি পলকে, কে আপন কে যে পর হলো রে। আরুষের উথাল পাথাল চিন্তা ভাবনার মধ্যেই বাড়ির বাহিরে বেরিয়ে এলো তারা। তুর্য আরুষের কাঁধ থেকে হাত সরিয়ে ভদ্র বাচ্চাদের ন্যায় বলল, রাত অনেক হয়েছে, এখন বাড়ি চলে যাও। নিজের একলা বিছানায় হাত পা ছড়িয়ে জব্বর একটা ঘুম দে। আরুষের বুক ফেটে চৌচিয়ের অবস্থা। বিয়ের পরও একলা বিছানায় হাত পা ছড়িয়ে ঘুমানোর উপদেশ দিল এই পুরুষ। এর হৃদয় কি একটু দয়াময় বলতে কিচ্ছু নেই? কেন করলো এই লোক এমন? আরুষের হৃদয়ে ভয়ের তুলনায় বহুহীনা হাহাকারের পরিমাণ বাড়ল। কণ্ঠের সাহস এঁটে সে বলল, আমার সাথে এটা কেন করলেন স্যার? তুর্য ভ্রু কুচকালো, কপালে ভাঁজ ফেলে শুধালো, কি করেছি আমি? এই যে আমাকে বিয়ে করতে না করতে বউ ছাড়া করলেন। আরুষের অসহায় কণ্ঠস্বর। তুর্যের চোখে মুখে গম্ভীর ভাব ফুটে উঠল সাথে সাথে। থমথমে কণ্ঠে সে বলল, ছি ছি আরুষ, তোকে দেখে আমার লজ্জা হচ্ছে। আমার মতো একজন নম্র ভদ্র লাজুক পুরুষের সাথে থেকে তুই এতটা নির্লজ্জ কবে থেকে হলি? বিয়ে করতে না করতেই বউয়ের কাছে থাকার জন্য মরিয়া হয়ে উঠেছিস। হতভম্ব হলো আরুষ। সে নির্লজ্জ আর তুর্য লাজুক? এ কেমন ভয়ঙ্কর কথা! এই কথা শোনার আগে তার কান বন্ধ হয়ে গেল না কেন? আরুষ হতবাক কণ্ঠেই বলল, আমি নির্লজ্জ? তুর্য কপাল টান টান করে তাকালো, বেশ গৌরবের সাথে বলল, তা নয়তো কি? আমাকে দেখে কিছু শেখ। বিয়ে করেও টানা 8 বছর বেচালোর জীবন কাটিয়েছি। আমার মতো ধৈর্যশীল, সুশীল, ভদ্র, লাজুক পুরুষ তুই এই দেশে কেন, এই পৃথিবীতে পাবি না। আমাকে তো নোবেল দেওয়া উচিত। শুধুমাত্র সিক্রেট মিশন থেকে নিজের সবকিছু লুকিয়ে রেখেছি বলে এখন নোবেলটা পাচ্ছি না। কথাটা বলেই থামলো তুর্য। বিড়বিড়িয়ে বলল, ভাগ্যিস রাত 12টার পর নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়েছিলাম, নয়তো মাত্র অল্প সময়ের জন্য এই 8 বছরের রেকর্ডটা মিস হয়ে যেত। আরুষ তুর্যের বিড়বিড়িয়ে বলা কথাগুলো শুনল না, তবে আগের বলা কথাগুলো ঠিক শুনেছে। আরুষ জানে ওই 8 বছরের কথা মিথ্যে নয়, তাই আর সে কথা বাড়ালো না। কিন্তু একটা খটকা থেকেই যায়। তুর্য এমনি যেমনই হোক কারণ ছাড়া কিছু করে না। আরুষকে যে তুর্য ইরার কাছ থেকে নিজের পূর্ব পরিকল্পনা মাফিক সরিয়েছে তা সে ঠিক বুঝতে পেরেছে। এত বড় অফিসার হয়েও এইটুকু যদি সে বুঝতে না পারে তবে সে কেমন অফিসার? আরুষ সরু দৃষ্টিতে তাকালো তুর্যের পানে, সন্ধিহান কণ্ঠে শুধালো, সত্যি করে বলুন তো স্যার, আমার বাসর ঘরে আপনি আঘাতটা কেন হানলেন? তুর্য হাসলো, ওষ্ঠ বাঁকিয়ে বলল, কি ভেবেছিস আমি সব ভুলে গেছি? রাজশাহীতে বউয়ের হাত কেটে যাওয়ায় তার সেবা যত্ন করে একটু কাছে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু তুই এসে ব্যাগটা দিয়েছিলি। আর তারপর তারপর আমার মাথায় বাড়ি। একটা কথাও ভুলিনি আমি। প্রতিটি কথা মনে আছে। এখন নিজের বোনের সাথে বিয়ে দিয়ে পাই টু পাই হিসাব নেব সবকিছুর। প্রস্তুত থাক। কথাটা বলেই তুর্য চলে গেল ঘরের ভিতরে। হতভম্ব হয়ে ওই স্থানে দাঁড়িয়ে রইল আরুষ। তুর্যের বউর সাথে কাটানো মুহূর্তে একটু ব্যাগরা দেওয়া আর ভুলবশত মাথায় একটা আঘাতের জন্য এত বড় একটা শাস্তি দিয়ে গেল আরুষকে। সোজা একদম তার বাসর ঘরে আঘাত করে দিল। এই তুর্যের বোনকে বিয়ে করে আর কি কি তার কপালে আছে সৃষ্টিকর্তাই জানেন। আরুষের বুক ভারী হলো, কাঁদো কাঁদো কণ্ঠে বলল, একটা ভুল সারা জীবনের কান্না। পুরো বাড়িতে উৎসব লেগেছে, চারিদিকে হই হই রই রই অবস্থা। ইরা আর আরুষের বিয়ের দিনক্ষণ এগিয়ে এসেছে যে, সময়ের প্রবাহমান গতিতে এর মধ্যে অতিবাহিত হয়েছে বেশ কয়েকটি মাস। পৃথা এবং ইরার এইচএসসি শেষ হয়েছে, রেজাল্টও চলে এসেছে ইতিমধ্যে। মোটামুটি ভালো রেজাল্ট করেছে দুজনেই। আর এইদিকে আরুষও তার পরিবারকে দিয়ে ইরাকে তাদের বাড়িতে নিয়ে যাওয়ার চাপ দিচ্ছে, তাই আর দেরি করতে চাইল না কেউ।
এমনি এই পরীক্ষা পরীক্ষা করে বেশ অনেকটা সময় অতিবাহিত হয়েছে। সামনের সপ্তাহে আরুষ এবং ইরার আনুষ্ঠানিক দিন ধার্য করা হয়েছে, আর তার আগের দিন গায়ে হলুদ। সেই অনুপাতে ইতিমধ্যে বাড়িতে অতিথিদের আগমনও শুরু হয়ে গেছে। তুর্যও ছিল আজ বাড়িতেই, বসার কক্ষে বসেছিল সবার সাথে, যদিও তার নজর রান্নাঘরে, কারণ সেখানে যে বেচারার এক এবং একমাত্র বউ কোমরে ওড়না বেঁধে রান্নার কাজ সামলাচ্ছে। তুর্যের বৃথার পানে উকি ঝুঁকির মধ্যেই তার পকেটে থাকা মোবাইলটা বেজে উঠল প্রবল ঝংকার তুলে। তুর্য রান্নাঘরের পানে দৃষ্টি রেখে কল ধরে মোবাইলটা কানে ধরল। মুহূর্তে চোখ মুখের রং পাল্টে গেল ছেলেটার। শক্ত কণ্ঠে বলল, আসছি আমি। বেশ বড়সড় একটা আবাসিক হোটেলের সম্মুখে দাঁড়িয়ে রয়েছে তুর্য এবং আরুষ। যতদূর তথ্য পেয়েছে, শাহিন মির্জার বস খলিল ভূঁইয়া, অর্থাৎ এই ড্রাগস পাচার, হিরোইনের ব্যবসা, নারী পাচার, এইসবের মূল হোতা এই হোটেলেই গা ঢাকা দিয়েছে। আর তাকে ধরতেই এখানে ছুটে আসা আরুষ এবং তুর্যের। তাদের এই মিশনে চিহ্নিত করা প্রায় সকল অপরাধীকেই ধরেছে তারা। এখন শুধুমাত্র বাকি আছে এই খলিল ভূঁইয়া। একে ধরতে পারলেই এই মিশন সম্পূর্ণ হবে। আরুষ এবং তুর্য ইতিমধ্যেই হোটেলের চারদিক থেকে নিজেদের ফোর্স দ্বারা ঘিরে ফেলেছে। এখন শুধুমাত্র তাদের ভেতরে ঢোকার অপেক্ষা। আরুষ এবং তুর্য দেরি করল না বেশি। চারিদিকটা একবার ভালোভাবে পর্যবেক্ষণ করে ঢুকে পড়ল হোটেলের ভিতরে। ম্যানেজারের সাথে কথা বলে খলিল ভূঁইয়ার কক্ষের ডুপ্লিকেট একটা চাবি নিয়ে গেল সেদিকে। খুব সাবধানে চাবি দ্বারা কক্ষের দরজা খুলে ভিতরে ঢুকতেই চমকে উঠল আরুষ এবং তুর্য। এ কি, এ কোথায় এসে পড়েছে তারা? এই কক্ষ দেখে তো মনে হচ্ছে কোনো বাসর ঘর। চারিদিক ফুল এবং ফুলের পাপড়ি দ্বারা সাজানো। তুর্য হতবাক হলো, আরুষের পানে তাকিয়ে বলল, আমরা ঠিক কক্ষে এসেছি তো আরুষ? তুর্যের কথা শেষ হতে না হতেই আরুষ দৌড় দিল বাইরের দিকে। কক্ষের দরজায় রুম নাম্বারটা ভালোভাবে পর্যবেক্ষণ করে আবারও ছুটে এসে দাঁড়ালো তুর্যের পাশে। আশেপাশে তাকিয়ে বলল, আমাদের তো এই রুমটার কথাই বলা হয়েছিল স্যার। তুর্য ভ্রু কুঁচকালো, সন্দেহান দৃষ্টিতে চোখ বুলালো আশেপাশে। হোটেলের কক্ষের শুভ্র রঙা বিছানাটা সাজানো হয়েছে লাল গোলাপের পাপড়ি দ্বারা, আবার সুন্দর স্বচ্ছ কৃত্রিম আলোর ব্যবস্থাও করা হয়েছে। এমন এক কক্ষে খলিল ভূঁইয়া আছে? এই ব্যাটার কি বুড়ো বয়সে বাসরের শখ জেগেছে নাকি? তুর্যের ভাবনা চিন্তার মাঝে হঠাৎ খট করে একটা শব্দ ভেসে এলো তাদের কর্ণে। শব্দের উৎস খুঁজতে তুর্য এবং আরুষ তাকালো সেদিকে। সাথে সাথে আঁখিদয় বড় বড় হয়ে গেল দুজনের। এ তারা কোন স্থানে এসে পড়লো শেষ পর্যন্ত? এক রমণী খোলামেলা একখানা নাইটি পরে দাঁড়িয়ে রয়েছে তাদের সম্মুখে। শরীরের প্রায় প্রতিটি ভাঁজই এই নাইটির উপর থেকে দৃশ্যমান। তুর্য নিজের চোখ নামিয়ে নিল, আতঙ্কিত কণ্ঠে বলল, নাউজুবিল্লাহ। আরুষ ঢোক গিলল। মেয়েটির দিক থেকে চোখ ঘুরিয়ে তাকালো অন্যদিকে। তুর্যের পাশে একটু চেপে দাঁড়িয়ে মিনমিনিয়ে কণ্ঠে শুধালো, এই মেয়েটির গায়ের নাইটিটি কি গুলিস্তানে পাওয়া যাবে স্যার? তুর্য ভ্রু কুঁচকালো, আরুষের পানে তাকিয়ে জিজ্ঞেস করলো, কেন? এই খোলামেলা নাইটি দিয়ে তুই কি করবি? আরুষ এলোমেলো দৃষ্টি ফেলল, ইতস্তত করে বলল, দুদিন পর তো আমার বিয়ে, বাসরাতে বউকে উপহার দিতাম আর কি। তুর্য হতভম্ব হলো। হতবাক কণ্ঠে সে বলল, বাসরাতে বউকে উপহার দিবি, তাও গুলিস্তানের নাইটি? আরুষ কাচুমাচু করলো, আমতা করে বলল, কি করব বলুন স্যার, এরা তো আপনারই বোন, আপনার রক্ত বইছে ওর শরীরে। এই রক্তের উপরে বিন্দু পরিমাণ বিশ্বাস নেই আমার। বউকে বাসর ঘরে উপহার দেওয়ার জন্য বড় শপিং মল থেকে অনেক টাকা খরচ করে না হয় নাইটি কিনলাম। পরে দেখা গেল আপনার বোন নাইটি সহ আমাকে ধাওয়া করছে, নয়তো বাসর ঘরে আমার মুখের উপর নাইটি ছুঁড়ে মেরেছে। তখন কি হবে? তার থেকে গুলিস্তান থেকে অল্প দামে নাইটি কিনে দিব, সে ছুঁড়ে মারবে আমার মুখে, আমি ছুঁড়ে মারবো আপনার কক্ষে, ব্যাস টাকার ক্ষতি আর হলো না। তুর্য দাঁতে দাঁত চাপলো, কটমট করে তাকালো আরুষের পানে, শক্ত কণ্ঠে বলল, নির্লজ্জ বেহায়া, তুই আমার সম্মুখে দাঁড়িয়ে আমার বোনকে নিয়ে আজে বাজে কথা বলছিস। এক থাপ্পড়ে তোর সব দাঁতগুলো ফেলে দিব আমি, মির্জাফরের বংশধর। তুর্য আরো কিছু বলতে চাইছিল হয়তো, তবে তার আগেই মেয়েটি এসে দাঁড়ালো তুর্যের মুখোমুখি। হাত বাড়িয়ে আলতোভাবে ছুঁয়ে দিতে চাইল তুর্যের বক্ষস্থল। সাথে সাথেই ছেলেটা ছিটকে দূরে সরে গেল, চেঁচিয়ে বলল, দূরে থাক বেয়াদব মেয়ে মহিলা, আমার ঘরে মুরগির বাচ্চার মতো ফুটফুটে একটা বউ আছে। মেয়েটা তবুও দমল না। নিজের কাঁধ থেকে নাইটির এক হাতা একটু নিচে নামিয়ে
কামুক দৃষ্টিতে তাকালো তুর্যের পানে। ওষ্ঠ কামড়ে বিশ্রী ভঙ্গিতে বলল, ঘরের বউ ঘরে আছে, আমরা আছি বাইরে, আমাদের একটু সময় দাও বাবু। তুর্য চেঁচিয়ে উঠল, নাক মুখ কুচকে বলল, আমার মা আছে, নতুন করে যে কোনো মায়ের দরকার নেই। দূরে সর বেয়াদব মহিলা। মেয়েটা যেন আহাম্মক বনে গেল তুর্যের কথায়। এসব কি বলছে এই ছেলে? মেয়েটা কিছুটা অবাক কণ্ঠে বলল, আমি তোমার মা হতে যাব কোন দুঃখে? এসব কি বলছো তুমি? মা যখন হতে চাইছিস না, তাহলে বাবু কেন বললি বেয়াদব মহিলা? কোন দিক থেকে আমাকে তোর বাবু মনে হয়? আমার বিয়ে হয়েছে 8 বছর। এতদিন বউয়ের কাছে থাকলে তোর মতো 2-4টা বাবু বাপ বাপ করে আমার আগে পিছে হাউমাউ করে কাঁদতো। মেয়েটার মাথা ঘুরে উঠল যেন। এ কার পাল্লায় পড়লো সে? সাথে কিছুটা অপমানিত বোধও করলো। তবে কিছু করার নেই, যে তাকে যে কাজ দেওয়া হয়েছে তা তো করতেই হবে। এই কাজের বিনিময়ে মোটা অঙ্কের টাকাও ইতিমধ্যে নিয়ে ফেলেছে সে। মেয়েটা আবারও এগিয়ে গেল তুর্যের পানে, রসিয়ে রসিয়ে বলল, তুমি না বড্ড রসিক পুরুষ, আমার তোমাকে ভালো লেগেছে ভীষণ। তুর্য ওষ্ঠ বাঁকালো, নাক মুখ কুচকে বলল, কিন্তু তোকে আমার মোটেও পছন্দ হয়নি। দূরে সর আমার থেকে। মেয়েটি মানল না তুর্যের কথা, তবুও এগিয়ে যেতে শুরু করলো ছেলেটার পানে। সাথে সাথেই তুর্য তার পেছনে গোজা বন্দুকটা বের করে হাতে নিল। ঝড়ের গতিতে ধরলো মেয়েটির মাথায়। বাঁকা হেসে বলল, তুই ভুল মানুষের কাছে এসে পড়েছিস, আর তোকে যারা এখানে পাঠিয়েছে তারা হয়তো ভুলে গেছে আমি কে। থামলো তুর্য, আবারও বলল, আহা, স্ক্রিপ্ট ভালো ছিল, তবে বড্ড পুরনো। এসব ওই নাটক সিনেমাতে দেখতে দেখতে এখন মানুষের মুখস্থ হয়ে গেছে। তোদের অন্তত নতুন কিছু ট্রাই করা উচিত ছিল এবার। তুর্যকে এভাবে মাথায় বন্দুক ঠেকাতে দেখে ঘাবড়ে গেল মেয়েটা। মৃত্যু ভয়ে বুক কেঁপে উঠল তার। ঢোক গিলে বলল, আমাকে দয়া করে মারবেন না স্যার, আমি এক্ষুনি চলে যাচ্ছি এখান থেকে, আপনাদের আর বিরক্ত করব না। তুর্য হাসলো, ওষ্ঠ বাঁকিয়ে বলল, এই তো লাইনে এসেছিস, এখন মানে মানে বলে ফেল, তোকে কে এখানে পাঠিয়েছে? মেয়েটি ভীত হলো, এলোমেলো দৃষ্টি ফেলে বলল, কেউ না, আমি নিজেই এসেছি। তুর্য চেতে গেল, দাঁতে দাঁত চেপে বলল, বলবি নাকি এখনই গুলি করে খুলে উড়িয়ে দেবো তোর? মেয়েটা এবার ভীত হলো আরো, আতঙ্কিত কণ্ঠে বলল, বলছি বল। মেয়েটা কাঁপা কাঁপা কণ্ঠে জবাব দিল, খলিল ভুইয়া। তুর্য বন্দুক নামিয়ে ফেললো মেয়েটির কপাল থেকে। আরুষের পানে তাকিয়ে বলল, 2জন নারী সদস্যকে ডাক, এটাকে নিয়ে উত্তম মাধ্যম দিতে বল কিছু। দেখ মুখ থেকে আরো কিছু বের হয় কিনা। সময় যতটা অতিবাহিত হচ্ছে, আরুষ এবং ইরার বিয়ের দিনও ততটা ঘনিয়ে এসেছে। বাড়ির সকলে ইতিমধ্যে শপিংয়ে নেমে পড়েছে। বাড়ির প্রথম মেয়ের বিয়ে বলে কথা। যদিও তুর্যের বিয়ে নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল তাদের, কিন্তু তারপর যা ঝামেলা হলো তাতে সকল জল্পনা কল্পনার অবসান ঘটেছে অনেক আগেই। আগে একদিন শপিংয়ে এলেও আজ আবারও বাড়ির সকল মহিলারা জোট বেঁধে চলে এসেছে শপিং মলে। টুকটাক সবারই কিছু কেনাকাটা বাকি ছিল, তাই আর কি। তবে মলের ভেতরে ঢোকার আগে রাস্তায় বেশ বড়সড় একটা জটলা চোখে পড়ল সকলের। এখানে আবার কি হয়েছে? মারামারি লেগেছে নাকি? আশেপাশে জনমানবের আলোচনা শুনে তো তাই মনে হচ্ছে। পৃথা উকি ঝুঁকি মেরে ভিড়ের ভিতরের দিকটা দেখার চেষ্টা করলো। আবছায় হঠাৎ কাউকে দেখে ভীষণভাবে চমকালো সে। কাকে দেখছে সে? তুর্য। পরক্ষণেই নিজের ভাবনাকে নিজেই ধিক্কার জানালো মেয়েটা। তুর্য এখানে কিভাবে আসবে? সকালে তো অফিসে যাই বলে বেরিয়ে গেল, তাহলে এখানে এই মারামারির মধ্যে কোথা থেকে আসবে? তবে কথাটা যতই সে নিজের মনকে বোঝানোর চেষ্টা করুক না কেন, মনটা যেন কিছুতেই মানতে চাইছে না। মনে হচ্ছে সে তুর্যকেই দেখেছে। পৃথা নিজের পার্স ব্যাগ ঘেটে মোবাইলটা বের করলো। কল লাগালো তুর্যের নাম্বারে। 1 বার, 2 বার, 3 বার, না, কল ধরছে না ছেলেটা। তবে কি পৃথাই ঠিক দেখেছে ওটা তুর্য? অনেকটা সন্দেহের বশে পৃথা এগিয়ে গেল ওই জটলার পানে। ভিড় ঠেলে ভিতরে ঢুকতেই চমকালো মেয়েটা। এ তো সত্যিই তুর্য। একটা ছেলের মাথায় বন্দুক ঠেকিয়ে দাঁড়িয়ে আছে, আর পাশেই আরুষ আরেকটা ছেলেকে বেধড়ক মারছে। এ কি দেখছে সে? সত্যি নাকি স্বপ্ন?
না না, এ সত্যি হতে পারে না। তুর্য এমন নয়, তুর্য এমনি নির্লজ্জ, খারাপ, যাই হোক, গুণটা ধাঁচের নয়। পৃথা নিজের চোখ দুটো বন্ধ করে নিল, একটু সময় নিয়ে আবার তাকালো সম্মুখে। না, সে ভুল দেখছে না, এ তুর্যই। পৃথার চোখের সম্মুখে ভেসে উঠল রাজশাহীর সে গোলাগুলির দৃশ্যটা। সেখানে সে মাস্ক পরা একটা ছেলেকে গুলি চালাতে দেখে জ্ঞান হারিয়েছিল। জ্ঞান ফেরার পরে চোখের সম্মুখে সে তুর্যকে আবিষ্কার করেছিল। তবে কি সেই মাস্ক পরা ছেলেটা তুর্য ছিল? পৃথার মাথা ঘুরে উঠল, হাঁটুজোড়া কাঁপতে শুরু করলো থরথর করে। কোনো মতে মেয়েটার গলার স্বরটা একটু বাড়িয়ে বলল। চেনা কণ্ঠস্বর কর্ণে পৌঁছাতেই চমকে উঠল তুর্য। পিছন ফিরতে আবিষ্কার করলো পৃথাকে। মেয়েটা নিভু নিভু দৃষ্টিতে তাকিয়ে আছে তার পানে। আস্তে আস্তে কেমন ঢলে পড়ছে নিচের দিকে। তুর্য ছুটে গেল স্ত্রীর পানে। মাটিতে পড়ার আগেই মেয়েটাকে ধরে নিল সে। তবে তাতেও রক্ষা হলো না। সেই রাজশাহীর মতো আজও জ্ঞান হারালো মেয়েটা। তুর্য অস্থির হলো, কি করবে কি ভেবে উঠতে পারছে না সে। নিশ্চয়ই মেয়েটা তাকে ভুল বুঝেছে, নয়তো জ্ঞান হারানোর কথা নয়। এখন কি করবে সে? তুর্য নিজের হাত দ্বারা আলতোভাবে চাপড় দিল পৃথার দুই গালে, ব্যগ্র কণ্ঠে ডাকলো, পৃথা, পৃথা। পৃথা তবুও সাড়া দিল না। তুর্যের অস্থিরতা বাড়ল আরো। দিশেহারা হয়ে আরুষকে বলল, আরুষ, গাড়ি আন তাড়াতাড়ি, ওকে হাসপাতালে নিতে হবে। আরুষ দেরি করলো না মোটেই। এদিকে কাজ ফেলে রেখে সে ছুটল গাড়ির পানে, আর তুর্য দ্রুত কোলে তুলে নিল পৃথাকে। আরুষ দেরি করলো না মোটেই। এদিকে কাজ ফেলে রেখে সে ছুটল গাড়ির পানে, আর তুর্য দ্রুত কোলে তুলে নিল পৃথাকে। খানিক সময়ের মধ্যে পৃথাকে নিয়ে হাসপাতালে পৌঁছালো তুর্য। মেয়েটা অসুস্থ হয়ে পড়ায় পরিবারের লোকেরাও শপিং টপিং বাদ দিয়ে ওদের পিছু পিছুই এখানে এসেছে। তবে ভাগ্য খারাপ, এমন একটা সময়ও তুর্যের স্ত্রীর সাথে হাসপাতালে থাকার সময় হচ্ছে না। এমন একটা পরিস্থিতিতে এসব ঘটল যে ছেলেটা না পারছে এদিকে যেতে, আর না পারছে ওদিকটা ছাড়তে। এদিকে পৃথা তাকে ভুল বুঝেছে, ওদিকে তার ঘাড়ের উপরে চলমান গুরুদায়িত্ব রয়েছে। যাকে ধরার জন্য, যার নাগাল পাওয়ার জন্য এতদিন হন্যে হয়ে দেশ বিদেশে ঘুরে বেরিয়েছে, সেই খলিল ভূঁইয়া তার নিজের শহরে এসে ঘাঁটি গেড়েছে। অনেক কষ্টে তার নাগাল পেয়েছে তুর্য। এই মুহূর্তে তাকে না ধরে যদি শুধুমাত্র নিজের ব্যক্তিগত জীবনের পিছনেই ছোটে, তাহলে তো হবে না। নিজের দায়িত্ব তো পালন করতে হবে। তপ্ত নিঃশ্বাস ফেলল তুর্য। নিজের সকল দায়িত্ব পালনের শেষে না হয় পৃথাকে বুঝিয়ে বলা যাবে সবটা। মেয়েটা অবুঝ নয়, নিশ্চয় বুঝবে তাকে। পুরো 24 ঘন্টা গতকাল পৃথাকে হাসপাতালে রেখে যাওয়ার পরে পুরো 24 ঘন্টা বাইরে কাটিয়ে কেবলই নিজ বাড়িমুখো হয়েছে তুর্য আর আরুষ তার বাড়িমুখো। কি আর করবে নিজেদের দায়িত্ব পালনে, এছাড়া যে আর কোনো উপায় নেই। খলিল ভূঁইয়া এবং তার দলবলকে ধরতে কাল থেকে এতটাই ব্যস্ত ছিল যে একটা কল পর্যন্ত করতে পারেনি বাড়িতে। পৃথা কি অবস্থায় আছে, জ্ঞান ফিরেছে কিনা সে খবরটা পর্যন্ত নিতে পারেনি। তবে এত জটিলতার মধ্যে একটা বড় জটিল কাজের সমাধান মিলেছে। এতদিনের প্রচেষ্টায় খলিল ভূঁইয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে তুর্য এবং আরুষ। বেটাকে যে ধরে কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করে তবেই যে যার বাড়িতে ফিরেছেন তারা। এবার অন্তত ঝামেলাহীনভাবে নিজের বউকে একটু সময় দেওয়া যাবে, বোঝানো যাবে সবটা। তুর্য বেশ ফুরফুরে মেজাজে ঢুকলো নিজের বাড়িতে। বসার কক্ষে পা রাখতেই চমকে উঠল যেন। চৌধুরী বাড়ির বসার কক্ষটা যেন কান্নায় কান্নায় পরিপূর্ণ এই মুহূর্তে। বাড়ির লোকজন তো আছেই, সাথে পলাশ শিকদার একদম সব পরিবারে এসেছেন তুর্যের বাড়িতে। তুর্য ভ্রু কুঁচকালো সকলকে দেখে। এই রাজাকার জনগোষ্ঠী আবার এখানে কি করছে? প্রথমে সকলকে দেখে একটু ভরকে গেলেও পরক্ষণেই নিজেকে সামনে নিল বেচারা। হাজার হলেও তার শ্রদ্ধেয় শ্বশুর মশাই এই পলাশ শিকদার। তুর্য বেশ নম্র কণ্ঠে তার পানে তাকিয়ে বলল, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? পলাশ শিকদার থমথমে দৃষ্টিতে তাকালেন তুর্যের পানে, গম্ভীর কণ্ঠে জবাব দিলেন, ভালো। আর তুমি থাকতে দিলে কই? ভালো থাকতে দিলে কি আর সপরিবার আজ এখানে আমাদের উপস্থিত হতে হতো নাকি? তুর্যের তেমন একটা বোধগম্য হলো না পলাশ শিকদারের কথা। কপালে ভাঁজ পড়ল তার, পলক ঝাপটে শুধালো, কেন, আমি আবার কি করেছি?
সাথে সাথে ভেসে এলো তৌফিকের কণ্ঠস্বর। বেচারা আমতা আমতা করে বলল। কপালে ভাঁজ আরো গাঢ় হলো। অনলাইনে আবার কি হয়েছে? কাল থেকে খলিল ভুঁইয়াকে গ্রেপ্তারের প্রচেষ্টায় এতটা ব্যস্ত ছিল যে অনলাইনে কেন মোবাইলটা ধরারই সুযোগ পায়নি সে। তুর্য কপালে ভাঁজ অব্যাহত রেখে পকেট থেকে নিজের মোবাইলটা বের করলো। ডাটা অন করতেই মেসেজ এবং নোটিফিকেশনে যেন মোবাইলটা হ্যাং হওয়ার উপক্রম। তুর্য ভরকে গেল। তড়িঘড়ি করে একটা নোটিফিকেশনে ঢুকতে যেন মাথায় আকাশ ভেঙে পড়ল। এ কি দেখছে সে? এ তো সেদিনের হোটেল রুমের ছবি। সেই নাউজুবিল্লা মার্কা মেয়েটার সাথে হোটেল রুমে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুর্য যে কথাগুলো বলছিল তখনকার ছবি। কেউ খুব চালাকির সাথে গোপনে সেই মুহূর্তগুলোর ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। যদিও ছবিগুলোর মধ্যে খারাপ কিছু নেই। একটা ছবিতে দেখা যাচ্ছে হোটেলের রুমে ফুল দ্বারা সুসজ্জিত এক কক্ষে খোলামেলা পোশাকধারী এক রমণীর সম্মুখে দাঁড়ানো তুর্য। আরেকটা ছবিতে দেখা যাচ্ছে খোলামেলা পোশাকধারী মেয়েটা হাত বাড়িয়ে ছুঁতে চাইছে তুর্যকে। ব্যাস এইটুকুই। তবে ছবিগুলোকে খারাপ বানিয়েছে এদেশের বসবাসকারী কিছু হলুদ সাংবাদিকের দল। কোনো সংবাদ মাধ্যমে ছবিগুলো আপলোড করে তাতে শিরোনাম হিসেবে লিখেছে, সিক্রেট পুলিশ সদস্য তুর্য চৌধুরীর সিক্রেট ফাঁস। কোনো সংবাদ মাধ্যমে আবারও লিখেছে, সিক্রেট পুলিশ সদস্য তুর্য চৌধুরী হোটেল রুমে নারী দেহে মগ্ন। আবার কোনোটায় দেওয়া হয়েছে, দেশের রক্ষকই যখন ভক্ষক। সংবাদগুলো দেখে মাথা ঘুরে উঠল তুর্যের। পুরো সামাজিক যোগাযোগ মাধ্যম এখন তুর্যময়। কেউ আবার দাবি করছে তার কাছে নাকি তুর্যের লিঙ্কও আছে। তুর্য এবং হোটেল রুমের ওই মেয়েটার ছবি পোস্ট করেছে, উপরে ক্যাপশনে লিখেছে, লিঙ্ক চাইলে ইনবক্স করুন। তুর্য আশ্চর্য হলো, ওই মেয়েটার সাথে তো তার কিছু হলোই না, তাহলে লিঙ্ক এলো কোথা থেকে? আসলে বাঙালিরা বোঝে বেশি, এদের কবলে কলিকাতা বুঝে নেয়। দুটো ছবি কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলো কি করলো না, এর মধ্যে এরা লিঙ্ক পর্যন্ত চলে গেছে। আর ছবিগুলোর পিছনে কি আছে না আছে কোনো বাজ বিচার না করেই সংবাদ মাধ্যমগুলো ছড়িয়ে দিয়েছে সর্বত্র।